আমরা প্রতি বছর স্মার্টফোন পরিবর্তন করতে অভ্যস্ত। ভেতরের ধাতুগুলো কোথা থেকে আসে তা আমরা কদাচিৎ ভাবি। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে কোল্টান কোবাল্ট, তামা, সোনা ও হীরা উত্তোলন করা হয়। এই সম্পদ নিয়ে দশক ধরে সংঘাত চলছে। স্থানীয় খনিগুলোতে প্রায়ই নিরাপত্তা ছাড়াই কাজ হয়। শ্রমিকদের দিনে নিয়োগ করে সামান্য মজুরি দেওয়া হয়। কিছু আকরিক প্রতিবেশী দেশগুলো দিয়ে পাচার হয়। বিশ্বে ব্যাটারি ও ইলেকট্রনিক্সের চাহিদা বাড়ছে। কঙ্গোর ভূমি ও মানুষের ওপর চাপ কমছে না। এটি সরাসরি লক্ষ লক্ষ পরিবারের জীবনকে প্রভাবিত করে। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো আফ্রিকার কেন্দ্রে একটি বিশাল দেশ। এর পূর্বে আছে নিরক্ষীয় বনসাভানা ও পর্বতমালা। আয়তনে এটি মহাদেশের অন্যতম বৃহত্তম দেশ। অঞ্চলগুলির মধ্যে দূরত্ব অনেক বেশি। এখানে রেলপথ খুব কম। বর্ষাকালে অনেক রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। কিছু এলাকা রাজধানীর সাথে কেবল নদী বা বিমানপথে যুক্ত। এই পরিস্থিতি কর্তৃপক্ষকে দ্রুত সমস্যা সমাধানে বাধা দেয়। এটি বাণিজ্যকে ধীর করে। দূরবর্তী বসতিগুলিতে ঔষধ, জ্বালানি ও খাবার সরবরাহ কঠিন করে তোলে। দেশটিতে শত শত জাতি বাস করে এবং তারা 10টি ভাষায় কথা বলে। শহরে মানুষ প্রায়ই কয়েকটি প্রচলিত স্থানীয় ভাষায় যোগাযোগ করে। বিদ্যালয় ও দাপ্তরিক কাজে ফরাসি ব্যবহৃত হয়। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র জনসংখ্যার বিচারে আফ্রিকার বৃহত্তম ফরাসিভাষী দেশ। যুদ্ধ ও অভিবাসন জনসংখ্যাকে মিশ্রিত করেছে। অঞ্চলগুলির উন্নয়ন অসমভাবে হচ্ছে। এটি সমৃদ্ধ সংস্কৃতির জন্ম দিয়েছে, কিন্তু সমস্যাও সৃষ্টি করেছে, যেমন শিক্ষা ও চিকিৎসকের প্রাপ্তি, নির্বাচনে অংশগ্রহণ ও বাজেট বণ্টনও জটিল। কিনশাসা কঙ্গো নদীর উপর অবস্থিত একটি বিশাল শহর। এখানে ক্ষমতা ব্যাংক, বিশ্ববিদ্যালয়, বাজার ও গণমাধ্যম কেন্দ্রীভূত। শহরটি রাস্তা, জল সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থার চেয়ে দ্রুত বাড়ছে। যানজট ও বিদ্যুৎ বিভ্রাট ও পানির অভাব এখানে সাধারণ ঘটনা। আয়ের খোঁজে মানুষ রাজধানীতে আসে, আর শহরতলিগুলো অপরিকল্পিতভাবে বাড়ছে। তা সত্ত্বেও কিনশাসা দেশের সাংস্কৃতিক কেন্দ্র। এখানে নতুন গানের ধারা, স্ট্রিট ফ্যাশন ও ধারণা জন্মায়। এগুলো পরে অন্যান্য বড় শহরে ছড়িয়ে পড়ে। ঔপনিবেশিক যুগে কঙ্গোবাসীদের রবার ও অন্যান্য সম্পদ সংগ্রহে বাধ্য করা হতো। সেই সময়টা ছিল সহিংসতা ও জোরপূর্বক শ্রমের। সম্প্রদায়গুলি ধ্বংস হয়েছিল, স্থানীয় প্রতিষ্ঠান ভেঙেছিল। সেই ঘটনার স্মৃতি এখনও ক্ষমতা ও বিদেশি সংস্থার প্রতি মানুষের মনোভাবকে প্রভাবিত করে। মানুষ মনে রাখে তাদের জমির সম্পদ বাসিন্দাদের কোনো উপকারে আসেনি। উপনিবেশবাদের প্রভাব আজও দেখা যায়। দুর্বল সরকারি পরিষেবা, রাস্তার অভাব, কর্মকর্তাদের প্রতি অবিশ্বাস। এই ইতিহাস না বুঝে বর্তমান সংঘাতগুলি ব্যাখ্যা করা কঠিন। স্বাধীনতার পর দেশে সামরিক অভ্যুত্থান ও দীর্ঘ স্বৈরশাসন ছিল। সম্পদ কুক্ষিগত ছিল অভিজাতদের হাতে। অঞ্চলগুলো দরিদ্র হয়। শাসন ভেঙে পড়লে স্থিতিশীল প্রতিষ্ঠান তৈরি হয়নি। দুর্বল প্রশাসন ও সশস্ত্র গোষ্ঠীগুলো ক্ষমতা দখলের চেষ্টা করে। তারা খনি নিয়ন্ত্রণ নিয়েও বিবাদ শুরু করে। রাজনীতি এখনও অভিজাতদের চুক্তি ও প্রতিবেশীদের প্রভাব দ্বারা চালিত। আনুষ্ঠানিকভাবে নির্বাচন হলেও জনমনে আস্থা কম। সেনাপুলিশ ও বিচার বিভাগের সংস্কার ধীর। এতে জনগণ নিরাপত্তা ও ন্যায় বিচার পায় না। 90-এর দশকের শেষের দিকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র দুটি যুদ্ধের শিকার হয়েছিল। প্রতিবেশী ও বহু সশস্ত্র গোষ্ঠী এতে জড়িত ছিল। তখন থেকে পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো যুদ্ধ, হামলা ও সড়ক নিয়ন্ত্রণে ভুগছে। বিভিন্ন গোষ্ঠী খনি কাঠ কাটা ও মহাসড়কে চাঁদাবাজি করে অর্থ উপার্জন করে। সাধারণ মানুষ ঘরবাড়ি ও ফসল হারায়। যুদ্ধবিরতি প্রায়শই ভঙ্গ হয়। রাষ্ট্রের কাজ হল জঙ্গিদের নিরস্ত্র করা, সীমান্তে নিয়ন্ত্রণ ফেরানো। এছাড়া আদালত ও পুলিশের কাজ স্বাভাবিক করা। এখনও সব জায়গায় এটি সফল হয়নি। মানুষ নিরন্তর হুমকির মধ্যে বসবাস করছে। যুদ্ধ ও দারিদ্র্যের কারণে পরিবারগুলো গ্রাম ছেড়ে শিবিরে বা প্রতিবেশী দেশে চলে যায়। মানুষ তাঁবুর নিচে বাস করে। শিশুরা স্কুল ছাড়ে। চিকিৎসা সহায়তা মানবিক মিশনের উপর নির্ভরশীল।
রাস্তাঘাট অনিরাপদ, প্রায়শই ফেরার কোনো জায়গা থাকে না, বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত, মাঠগুলো মাইন পাতা, জমি দখল হয়ে গেছে। নিরাপত্তা ও কাজের অভাবে বাস্তুচ্যুত পরিবারগুলো মাসের পর মাস অনিশ্চিত অবস্থায় থাকে। বর্তমানে দেশের ভেতরে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত। সংকটকালে এই সংখ্যা বাড়ে। দেশে প্রচুর খনিজ সম্পদ আছে। ব্যাটারির জন্য কোবাল্ট, ইলেকট্রনিক্সের জন্য কলটান, তামাসোনা হীরা ও তেলের খনি রয়েছে। ভালো বছরে এটি সরকারের আয় ও কর্মসংস্থান বাড়ায়, কিন্তু দুর্বল নিয়ন্ত্রণে কিছু খনিজ কর ফাঁকি দিয়ে যায়। বিশ্বের বেশিরভাগ কোবাল্ট এখান থেকেই আসে। তাই দামের ওঠানামা ও রপ্তানি নীতি শ্রমিক ও সরকারের ওপর সরাসরি প্রভাব ফেলে। সম্পদ থেকে সুবিধা পেতে স্পষ্ট লাইসেন্স কর আদায়, নিরাপত্তা ও বন্দর বাজার পর্যন্ত রাস্তা দরকার। দরিদ্র অঞ্চলের বেশিরভাগ খনন কাজ হাতেই হয়। মানুষ ট্রেতে মাটি ধোয়ে বা হেলমেট সাহায্য ছাড়াই অগভীর খাদে নামে। মধ্যস্থতাকারীরা নগদ টাকায় কাঁচামাল কেনে এবং সীমান্ত দিয়ে পাচার করে। এমন প্রক্রিয়ায় শিশুশ্রম ও আঘাত দেখা যায়। কিছু কোম্পানি আকরিকের উৎস ও প্রমাণপত্র চায়। তারা যাচাই করে যা সাহায্য করে, তবে সব এলাকায় এতে পড়ে না। সাম্প্রতিক বছরগুলিতে কোবাল্টের হস্তচালিত খনন কমছে, কিন্তু অন্য কাজ না থাকায় মানুষ এখনও এই বিপজ্জনক পথ বেছে নেয়। কিছু অঞ্চলে যৌন সহিংসতা ব্যবহার করা হয় মানুষকে ভয় দেখাতে ও এলাকা নিয়ন্ত্রণ করতে। নারী ও মেয়েরা মানসিক আঘাত ও অপমানের শিকার হন। শহরে ও মিশনে ক্লিনিক এবং সহায়তা কেন্দ্র চালু আছে। তারা চিকিৎসা দেয়, পড়ালেখা ও কাজে ফিরতে সাহায্য করে। আদালতেও সহায়তা দেয়, কিন্তু গ্রামে নিরাপত্তা না থাকলে এবং অপরাধীদের শাস্তি না হলে হিংসতার চক্র চলতে থাকে। যারা হামলার শিকার হয়েছেন তাদের শুধু চিকিৎসা নয়, আবাসনও দরকার। তাদের সুরক্ষা ও স্থিতিশীল আয়ও প্রয়োজন। তা না হলে মানুষ বছরের পর বছর অরক্ষিত থাকে। জাতিসংঘ ইউএন বহু বছর ধরে দেশের পূর্ব অংশ স্থিতিশীল করতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং নির্বাচন সমর্থন করতে চেষ্টা করছে। শান্তিরক্ষীরা রাস্তা পাহারা দেন, মানবিক ত্রাণ বহরকে সঙ্গ দেন এবং স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দেন। ফলাফল ভিন্ন ভিন্ন। কোথাও তাদের উপস্থিতি সাহায্য করে, আবার কোথাও জনগণ প্রতিক্রিয়ার গতি নিয়ে অসন্তুষ্ট। মিশনের পর্যায়ক্রমিক প্রত্যাহার নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে, যা স্থানীয় নিরাপত্তার সাথে জড়িত। সেনাবাহিনী, পুলিশ ও বিচার বিভাগের সংস্কার ছাড়া কেবল বাইরের সুরক্ষা সমস্যার সমাধান করবে না। কঙ্গো নদী বিশ্বের অন্যতম বৃহত্তম জলপ্রবাহ। এটি অভ্যন্তরীণ অঞ্চলকে রাজধানী ও সমুদ্রের সাথে সংযুক্ত করে। এর মাধ্যমে পণ্য, মাছ ও অন্যান্য সামগ্রী পরিবাহিত হয়। এখানকার জলপ্রপাতগুলো কিছু অংশকে বিপজ্জনক করে তোলে। তাই কঠিন এলাকা এড়িয়ে যাওয়ার জন্য ছোট রেলপথ ও বন্দর গুরুত্বপূর্ণ। নদী ও এর উপনদীতে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা দেশকে বিদ্যুৎ সরবরাহ করে। তবে অনেক পরিবার এখনও বিদ্যুৎবিহীন জীবনযাপন করে। জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বিশাল, কিন্তু এর বাস্তবায়ন নিরাপত্তা, অর্থায়ন ও রক্ষণাবেক্ষণের উপর নির্ভরশীল। পূর্বে পর্বতমালা রয়েছে, যেখানে সক্রিয় আগ্নেয়গিরি আছে। হ্রদের কাছে শহরগুলিতে অগ্ন্যুৎপাত বারবার বাড়িঘর ও রাস্তাঘাট ধ্বংস করেছে। ২১ সালে গোমার কাছে বড় অগ্ন্যুৎপাতে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়, বসতি ও সড়ক পথ ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞানীরা কার্যকলাপ পর্যবেক্ষণ করেন ও কর্তৃপক্ষকে সতর্ক করেন। তবে সরিয়ে নেওয়ার কাজ প্রায়শই তাড়াহুড়ো করে হয়। পাহাড়ে খনিজ সম্পদ ও জাতীয় উদ্যান আছে। এখানেই খননকারী সংস্থা প্রকৃতি সংরক্ষণ ও মানুষের নিরাপত্তা নিয়ে স্বার্থের সংঘাত হয়। পাহাড়ি উদ্যানে বিরল পাহাড়ি গরিলা বাস করে। রেঞ্জাররা তাদের রক্ষা করেন, যাদের শিকারী ও সশস্ত্র গোষ্ঠীর মোকাবেলা করতে হয়। বৈধ পর্যটন স্থানীয়দের কর্মসংস্থান ও সংরক্ষণের জন্য অর্থ যোগান দেয়। তবে এটি কেবল নিরাপদ ও মৌলিক অবকাঠামো আছে এমন স্থানেই সম্ভব। যখন অঞ্চলে জঙ্গি বা রোগের প্রাদুর্ভাব দেখা যায়, পার্ক বন্ধ হয়ে যায়। এতে আয় কমে আসে।
এই প্রাণীদের সংরক্ষণ আশেপাশের স্থিতিশীলতার উপর নির্ভর করে। এটি নির্ভর করে স্থানীয়রা আয়ের ন্যায্য অংশ পায় কিনা তার উপর, যাতে তারা অবৈধ শিকারের দিকে না যায়। কঠিন ইতিহাস সত্ত্বেও কঙ্গোর সঙ্গীত সারা আফ্রিকা ও তার বাইরে পরিচিত। শহরগুলিতে স্টুডিও চলে, চত্বরে লাইভ ব্যান্ড বাজায়। নাচ ও স্টাইল দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। সঙ্গীত শিল্পীরা পরিবার, ভালোবাসা ও সামাজিক সমস্যা নিয়ে গান করেন। প্রায়শই গানগুলো এমন বিষয় তুলে ধরে যা প্রকাশ্যে বলা কঠিন। সঙ্গীত ফ্যাশন, চলচ্চিত্র ও স্ট্রিট আর্টকে প্রভাবিত করে। এটি এক বিরল ঐক্যের অনুভূতি তৈরি করে, যেখানে রাজনীতি, দারিদ্র্য ও সংঘাত সাধারণত মানুষকে বিভক্ত করে। স্বাস্থ্য ব্যবস্থায় ডাক্তার, সরঞ্জাম ও ওষুধের অভাব রয়েছে। ইবোলা ও হামের মতো রোগের প্রাদুর্ভাব দেখায় প্রাথমিক শনাক্তকরণ ও টিকাদান কতটা গুরুত্বপূর্ণ। চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা মানুষকে শেখান লক্ষণ না লুকাতে, হাত ধুতে ও বিচ্ছিন্ন থাকতে। যখন দ্রুত মোবাইল দল ও টিকা সরবরাহ করা সম্ভব হয়, তখন প্রাদুর্ভাব দ্রুত দমন করা যায়। সাম্প্রতিক বছরগুলোতে দেশ আবার ইবোলার নতুন আক্রান্তদের মুখোমুখি হয়েছে। তখন আন্তর্জাতিক সংস্থার সাহায্য টিকাদান ও চিকিৎসা দ্রুততর করেছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ভবিষ্যৎ তিনটি বিষয়ের উপর নির্ভর করে: নিরাপত্তা, রাস্তা এবং খনন কাজের সততা। আদালত ও পুলিশ কাজ করলে এবং চুক্তি পালিত হলে বিনিয়োগকারীরা খনি ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। বাসিন্দাদের স্কুল, ঘরে আলো এবং ছোট খনির বাইরে কাজ দরকার। যদি সরকার সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করে ও কর সংগ্রহ সুসংগঠিত করে, সম্পদ মানুষের জন্য কাজ করবে, তাদের বিরুদ্ধে নয়। যদি এটি আকর্ষণীয় মনে হয়, নতুন পর্বগুলি মিস না করতে সাবস্ক্রাইব করুন। আমরা সবকিছু সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট রাখি।